হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ 2025 মাধ্যমিক 2026 সালে তোমরা পরীক্ষা দিতে চলেছ। তো দেখো আচ্ছা, সেকেন্ড ইউনিট টেস্টের আমরা 13 নম্বর স্কুলটা নিয়েছি। এর আগের 12 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, 1 থেকে 12 নম্বর স্কুল তোমাদের দেওয়া হয়ে গেছে। আজকে আমরা করাবো 13 নম্বর স্কুল। চলো আমরা দেরি করবো না, তাড়াতাড়ি করে প্রশ্নগুলোতে চলে যাবো। তো দেখো 1 নম্বর প্রশ্নটা আমাদের কী বলছে, ABC একটি যৌথ ব্যবসা শুরু করলো। A এর নিয়োজিত অর্থ B এর নিয়োজিত অর্থের 3 গুণ এবং C এর নিয়োজিত অর্থের 2/3 অংশ B এর নিয়োজিত করে, তাই না? এই যে C এর নিয়োজিত অর্থের মানে C এর মূলধনটা, C এর মূলধনের 2/3 অংশ B নিয়োজিত করে, তাহলে ABC এর মূলধন অনুপাত বের করতে বলেছে। নিয়োজিত অর্থ বলতে মূলধন যেগুলো নিয়োগ করা হয়। তাহলে আমাদের দেখো এখানে যেটা বলেছে শেষে, C এর নিয়োজিত অর্থের 2/3 অংশ B নিয়োজিত করে, তাহলে আমরা C এর মূলধনটা প্রথমে ধরে নেব। তো C এর মূলধন দেখো আমরা কত নিয়ে নিচ্ছি। তো আমরা প্রথমে এখানে বলবো C এর মূলধন। আচ্ছা, C এর মূলধনটা আমরা x নিয়ে নিলাম। C এর মূলধন যদি x হয় তাহলে B এর মূলধন আমরা পেয়ে যাব, যেহেতু এখানে বলেই দিয়েছে যে C এর মূলধনের 2/3 অংশ B নিয়োগ করে, তাহলে B এর মূলধনটা কত হবে? B এর মূলধনটা হবে x এর 2/3 অংশ। তাহলে এই যে এটা সরল করে তোমরা পেয়ে যাবে 2x/3। তো এটা হয়ে গেল আমাদের B এর মূলধন। এবার দেখো এখানে আমরা বলেছি A এর মূলধন B এর নিয়োজিত অর্থের 3 গুণ। তাহলে এখানে দেখো A এর মূলধনটা, দেখো B এর মূলধন কিন্তু পেয়ে গেছি, তাহলে এখানে A এর মূলধনটা পেয়ে যাব। B এর মূলধনের কত বলেছে? 3 গুণ বলে দিয়েছে। তাহলে এখানে A এর মূলধনটা পাবো, দেখো A এর মূলধনটা পাবো, এই যে আমাদের B এর মূলধনটা ছিল 2x/3, এই যে B এর মূলধনের 3 গুণ, তাহলে এর সঙ্গে আমরা 3 গুণ করব, তখন আমরা এর মূলধনটা পেয়ে যাব। এই শর্ত থেকে কিন্তু প্রত্যেকের মূলধনটা আমরা বের করে নিতে পারছি। আচ্ছা, তাহলে এবার দেখো এখানে 3 কেটে দাও, তাহলে আমাদের এখানে থেকে গেল 2x, আমরা পেয়ে গেছি। দেখো তাহলে আমরা প্রথমে লিখব A ইজ টু B ইজ টু C, ABC মানে ABC এর মূলধন অনুপাত কত? A এর হচ্ছে আমাদের 2x ইজ টু B এর কত? B হচ্ছে 2x/3 ইজ টু, আর C এর হচ্ছে আমাদের x। ঠিক আছে, এটা আমাদের সরল করলে অ্যান্সার চলে আসবে। এক্সগুলো কেটে দিলাম, থেকে গেল 2 ইজ টু 2/3 ইজ টু, এটা 1 থেকে গেল। এখন 3 দিয়ে গুণ করে দাও, এখানে হয়ে যাবে 6, এখানে 3 কেটে যাবে, এখানে 2 থেকে যাবে, আর 3 একে 3। তা দেখো ABC এর মূলধন অনুপাত 6:2:3, তাহলে আমাদের অ্যান্সারটা A নাম্বার। পরের প্রশ্নটা দেখো কী বলছে। 2 নম্বর প্রশ্নটা বলছে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা, আর আলফা মাইনাস বিটা 1 হলে P এর মান বের করতে বলেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে দেখো দ্বিঘাত সমীকরণে যখন বীজদ্বয় বলে দিয়েছে, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল যেটা আলফা প্লাস বিটা, এটা আমরা পেয়ে যাব। তাহলে আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফলের সূত্র -b/a, b হচ্ছে এখানে p, তাহলে -p, আর a তো আমাদের 1, তাহলে এখানে নিচে 1, তাহলে 1 আমরা দিলাম না। এর বীজদ্বয়ের যোগফল পেলাম, বীজদ্বয়ের গুণফলের সূত্র হচ্ছে c/a, c হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যাটা 12, তাহলে 12/a, a হচ্ছে 1 আমরা দিলাম না। তাহলে দেখো আলফা প্লাস বিটা, আলফা বিটার মান পেয়ে গেলাম। আমাদের এখানে আবার দেওয়া আছে আলফা মাইনাস বিটা 1 দেওয়া আছে, তাহলে P এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, দেখো এই যে আমাদের আলফা প্লাস বিটা সমান -P আছে, তাহলে আমরা এখানে যদি বর্গ করে দিই তাহলে আমাদের কি বেরিয়ে আসবে মানটা, তাই না? P এর মানটা। তা চলো আমরা এই যে সমীকরণটা আছে না, এই যে আলফা প্লাস বিটা সমান -P, তার উভয় দিকে আমরা বর্গ করে নেব। আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার সমান এটা হবে P স্কোয়ার হবে, -P এর বর্গ করলে কত হয়ে যায়? P স্কোয়ার। এবার দেখো এটা A প্লাস B তার হোল স্কোয়ার সূত্র, তোমাদের একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা হচ্ছে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা সমান P স্কোয়ার। ওকে, A প্লাস B হোল স্কোয়ার সূত্র A মাইনাস B হোল স্কোয়ার প্লাস 4AB, এটা আমাদের সূত্র আছে, সূত্রটা অ্যাপ্লাই করলাম। এবার দেখো আলফা মাইনাস বিটা আমাদের প্রশ্নে বলে দিয়েছে, প্রশ্নে কত বলেছে? দেখো আমাদের এখানে বলেছে 1 বলে দিয়েছে, তো আলফা মাইনাস বিটার জায়গায় আমরা 1 বসিয়ে দেবো। তাহলে এখানে 1 এর স্কোয়ার 4 ইন্টু আলফা বিটার মান 12, আর এখানে P স্কোয়ার। এখান থেকে আমরা দেখো P এর মানটা কিন্তু বেরিয়ে আসবে
সরল করে নিই আমরা। তাহলে এখানে 1, আচ্ছা এটা 12 4 কত হবে 48 সমান সমান পি স্কোয়ার। তাহলে এখানে আমাদের 49 সমান সমান পি স্কোয়ার। আচ্ছা তাহলে আমাদের দেখো পি এর মানটা কত হবে, অর্থাৎ পি এর মানটা হয়ে যাবে প্লাস মাইনাস কত 49 বর্গমূল 7, তাহলে প্লাস মাইনাস 7, এটাই আমাদের অ্যান্সার। প্লাস মাইনাস 7 দেখো আমাদের আছে ডি নাম্বারের অপশানে। পরের প্রশ্নটা 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের দেখো যেতে হবে, আমি তোমাদের বলে দিই। তোমরা চলে যাবা পেজ নাম্বার, দেখো পেজ নাম্বার আমি বলে দিচ্ছি, তোমাদের যেতে হবে 136 পাতার স্কুল যদি বলি, তোমাদের স্কুল আছে কত 8 নম্বর স্কুলের 1-এর 3-এর অঙ্কটা, কত 1-এর 3-এর অঙ্কটা আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। আমরা চলে আসবো 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নটা কি বলেছি, আমাদের এখানে 36 সেমি এবং 16 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত আছে যারা পরস্পর বহিঃস্পর্শ করেছে, তাহলে বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলেছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের প্রথমে দুটি বৃত্ত নিব যারা পরস্পর বহিঃস্পর্শ করে। তাহলে দেখো এখানে আমাদের দুটি বৃত্ত নেওয়া হয়ে গেছে, আমরা নিয়ে নিয়েছি এ কেন্দ্রীয় বৃত্ত এবং বি কেন্দ্রীয় বৃত্ত, দুটি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করেছে, এই যে এই বিন্দুতে এখানে স্পর্শ করেছে বহিঃস্পর্শ। এবার কেন্দ্রদের মধ্যে দূরত্ব দেখো, সেটা হচ্ছে আমাদের এবি, এই যে কেন্দ্রদের মধ্যে দূরত্ব হচ্ছে এবি। আর এখানে এই যে যেটা আমাদের বের করতে বলেছে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, যেটা সিডি, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, এটা হচ্ছে সরল সাধারণ স্পর্শক, আমাদের এখানে সিডি আছে, এই সিডির মানটা বের করতে বলেছে। আচ্ছা তাহলে এখানে দেখো এই যে এবি দৈর্ঘ্য, এখানে যদি আমাদের যদি বলি এই যে পি বিন্দু, এখানে এই যে এখানে পি বিন্দু আছে না, তাহলে এপি হচ্ছে দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ, আর বিপিটা হচ্ছে ছোটো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে আমাদের দেখো বড় বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে এপিটা, এপি কত বলেছে 36, আর ছোটো বৃত্তের ব্যাসার্ধ যেটা আমাদের এখানে বিপি আছে সেটা বলেছে 16। তাহলে এখানে কেন্দ্রদের মধ্যে দূরত্ব যেটা এবি, এটা পেয়ে যাব 36 প্লাস 16 যোগ করে, তাহলে এটা তোমরা যোগ করে নেবা, এটা যোগ করে কত পেয়ে যাবা 52 পেয়ে যাবা। তাহলে আমরা কেন্দ্রদের মধ্যে দূরত্ব এবি পেয়ে গেলাম কত 52 পেয়ে গেলাম। আচ্ছা আমরা এখন কী করবো, এসি আর এদিকে বিডি যোগ করে নিচ্ছি। তাহলে আমরা এখানে এসি যেটা আমাদের ব্যাসার্ধ আর এখানে বিডি আমরা যোগ করে দিলাম। দেখো এই যে স্পর্শকের উপর কেন্দ্রের ব্যাসার্ধ পরস্পর লম্ব হয়, তাই না, এই যে লম্ব এখানে আছে, তাহলে এই কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি আছে। এবার আমরা কী করব, এই যে ডি বিন্দু থেকে এবি এর সমান্তরাল সরলরেখা অঙ্কন করব। তারপর ঠিক এইভাবে আমরা একটা সরলরেখা অঙ্কন করছি ডি বিন্দু থেকে। তাহলে এখানে আমাদের ধরো ছেদ করলো পি বিন্দুতে, এই যে এসিকে। তাহলে আমাদের এখানে দেখো এই যে এবি যতটা হবে আর পিডি ততটাই হবে, কারণ সমান্তরাল সরলরেখা। আর এখানে আমাদের এই যে পি এ যতটা হবে আর ডিবি ততটা হবে, মানে এখানে আমাদের যেটা জানতে হবে, এখানে এবি সমান সমান পিডি আছে, আর এপি সমান সমান, ঠিক আছে, এপি সমান সমান কত আছে আমাদের বিডি আছে, ঠিক আছে। এবার লক্ষ্য করো এটা, এই যে আমাদের পিসিডি এই যে ত্রিভুজটা লক্ষ্য করো, তাহলে পিসিডি ত্রিভুজের এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের দেখো আমাদের এই যে সিডি, তাহলে এর সিডির মানটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো তার জন্য আমাদের কী দরকার, এই যে এবি যেহেতু জানা হয়ে গেছে এবির সঙ্গে পিডি সমান, তাহলে পিডি কত, পিডি আমাদের কিন্তু হয়ে গেল কত 52, ঠিক আছে, পিডি হচ্ছে আমাদের কত 52 সেমি। তাহলে পিডি আমরা 52 সেমি পেয়ে গেলাম, এই বাহুটা হয়ে গেল আমাদের 52। এবার পিসি আমরা বের করে নেব, দেখো পিসি পেয়ে যাব। দেখো এসি থেকে এই যে পিএ বাদ, তাহলে এখানে আমরা দেখো বের করছি কাকে, পিসিকে বের করছি, এসি থেকে এপি আমরা যোগ করে দেবো, এই যে এসি থেকে এপি বাদ দিলে পিসি। এবার এখানে এসি থাক, আর এপির জায়গায় আমরা দেখো এপি আর বিডি সমান, এপির জায়গায় বিডি বসিয়ে দিলাম। এপি বড় বৃত্তের ব্যাসার্ধ যেটা আমাদের দেওয়া আছে 36, আর বিডি ছোট বৃত্তের ব্যাসার্ধ যেটা দেওয়া আছে 16। তো এটা যদি বিয়োগ করে নাও, তাহলে বিয়োগ করে কত পেয়ে যাবা 20 পেয়ে যাবা, এটা হয়ে যাবে আমাদের 20। তাহলে এই যে এই মানটা আমরা 20 পেয়ে গেলাম পিসিটা। এখন সমকোণ ত্রিভুজে দুটো বাহুর মান জানা হয়ে গেছে, 3 নম্বর বাহুটা পেয়ে যাবো, তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে, যেটা সরল সাধারণ স্পর্শক সিডি দৈর্ঘ্য বের করতে হবে। দেখো সিডি আমাদের করতে হবে, তাহলে সিডি পাওয়ার জন্য দেখো সমকোণ ত্রিভুজের ধর্ম অতিভুজ স্কোয়ার, তো অতিভুজ আমাদের কিন্তু এখানে পিডি, তাই না, সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়, তাহলে অতিভুজটা আমাদের কে এখানে পিডি। তাহলে পিডি স্কোয়ার সমান আমরা বলে দেবো পিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই তো, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার। তাহলে এখানে মানগুলো বসাবো আমরা, পিডির মান আমরা পেলাম কত, পিডি হচ্ছে 52, তাহলে 52 স্কোয়ার সমান পিসির মান আমরা বের করলাম 20
20 স্কোয়ার আর সিডি স্কোয়ার। তাহলে সিডি স্কোয়ার আমরা পেয়ে যাব এই যে দেখো 52 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার, এটা ওইদিকে নিয়ে চলে আসলাম, বিয়োগ হয়ে যাবে। তাহলে সিডি স্কোয়ার 52 স্কোয়ার 52 গুণ করবা তোমরা পেয়ে যাবা 2704 আর 20 স্কোয়ার 20 গুণ করবা এটা 400 পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে দেখো এটা যদি বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 2304। তাহলে অতএব সিডি দেখো তো সিডির মান কত পাবো, এই যে আমাদের 2304 আছে, এই সংখ্যাটা যদি বর্গমূল করে দাও তো বর্গমূল করলে তোমরা পাওয়া যাবে 48। দেখো এই যে 48, তাহলে সিডি দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 48 সেমি, এটাই আমাদের অ্যান্সার। এই যে আমাদের বলেছিল সরল সাদা স্পর্শকের দৈর্ঘ্য, এই যে বি নাম্বার অপশানটা আছে 48 সেমি। আচ্ছা আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলছে, 5 নম্বর প্রশ্নটা। আমাদের এখানে এবিসিডি ট্রাপিজিয়াম আছে, যার এডি সমান্তরাল বিসি এবং এডি 9 সেমি, বিসি 16 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও হলে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তো দেখো আমরা প্রথমে ট্রাপিজিয়ামের একটা ছবি নিয়ে নেব। তাহলে আমাদের যে ট্রাপিজিয়াম এবিসিডি, এই ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে আমরা বলে দিয়েছে। আর এখানে এডি 9 সেমি বলেছে আর বিসি 16 সেমি বলেছে, বিসি 16 সেমি আর এডি বলেছে কত 9 সেমি, দুটো বলে দিয়েছে। তাহলে এখানে দেখো এই যে দুটো ত্রিভুজ বলেছে এওডি, ত্রিভুজ এওডি, তাই না। আচ্ছা ত্রিভুজ এওডি বলতে এই ত্রিভুজটা, আর ত্রিভুজ বিওসি বলতে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ সদৃশ্য হবে, তাই না, সদৃশ্য বা সদৃশ্যকোণী, ঠিক আছে, সদৃশ্যকোণী বলতে পারবো। দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান। আর লক্ষ্য করো আমাদের এই যে এডি সমান্তরাল বিসি হয়, তাহলে এডি এখানে আমাদের দেখো ট্রাপিজিয়ামে যেটা ধর্ম এডি সমান্তরাল বিসি এবং এসিটা যদি ভেদক নিয়ে নাও, তাই না, তা দেখো তো তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, এরা কী হবে সমান হবে। আবার দেখো তো বিডিটা ভেদক নিলে পরে এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ, তাহলে এবার দুটো ত্রিভুজ থেকে দেখো এই কোণটা এই কোণের সমান, এই কোণের সঙ্গে এই কোণের সমান, এই কোণের সঙ্গে এই কোণের সমান, তাই এই দুটো ত্রিভুজ কি সদৃশ্যকোণী বা সদৃশ্য। তাই দেখো দুটো ত্রিভুজ সদৃশ্য হয়ে গেছে আমাদের, ত্রিভুজ এওডি সদৃশ্য ত্রিভুজ পিওসি। ওকে, এই দুটো ত্রিভুজ আমরা সদৃশ্য বলতে পারলাম। এবার দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে আমরা এখানে বলতে পারবো ত্রিভুজ এওডি বাই ত্রিভুজ বিওসি। দেখো সদৃশ্য ত্রিভুজের মানে সদৃশ্যকোণী ত্রিভুজ বা সদৃশ্য ত্রিভুজ দুটি যদি সদৃশ্য ত্রিভুজ হয় তাদের ক্ষেত্রফলের অনুপাতটা কী হবে, তাদের সেই দুটি ত্রিভুজের সদৃশ্য দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে দেখো এখানে বর্গ বলতে এই যে এই ত্রিভুজটা আগে নিয়েছি, তাহলে এর বাহুটা হচ্ছে এডি নিলাম, এডি তার বর্গ করে দিলাম, এডির বর্গ বাই, আর এই ত্রিভুজে দেখো বিসি মানে এডি আর বিসি অনুরূপ বাহু আছে, তাহলে এখানে আমরা বিসির বর্গ করে নেব। তাহলে দুটি সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা হবে সেই দুটি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হবে। তোমাদের আমি বইতে দেখাবো, এটা মানে বইতে পেয়ে যাবা, আমাদের যে গণিত বইটা আছে তোমরা চলে যাবা 258 পাতা। তো 258 পাতায় দেখো এই যে আমাদের এটা উপপাদ্য প্রয়োগ আছে, এটা 26 প্রয়োগ, ঠিক আছে, যেটা আমাদের প্রমাণ করতে বলেনি, এটা প্রমাণে আসবে না, কিন্তু আমাদের এর ব্যবহারগুলো প্রয়োগগুলো কাজে লাগবে। দেখো আমাদের এখানে দেখো দিয়েছে, দেখো ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ, দেখো এই যে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটা কী হয়েছে, তাদের বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান। দেখো এই ধর্মটা আমরা এখানে কাজে লাগিয়েছি। আচ্ছা তাহলে এবার দেখো আমাদের এখানে এই যে আমরা এডি বাই বিসি, এখানে আমাদের দেখো মানগুলো তো আমাদের দেওয়া আছে, এই যে এডি আমাদের 9 স্কোয়ার আর বিসি হচ্ছে আমাদের 16 স্কোয়ার, তাহলে 9 স্কোয়ার কত 81 আর 16 স্কোয়ার তোমরা পেয়ে যাবে 256। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসলো 81:256, এটা আমাদের অ্যান্সার হবে। এই যে দুটি ত্রিভুজের যে ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে সেটা যে 81:256। দেখো আমরা অপশান দেখে নেব, আমাদের অপশান সি নাম্বার অপশান, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। আমরা 5 নাম্বার করে ফেললাম, এবার চলে যাব 6 নাম্বারে। 6 নম্বর প্রশ্নটা কী বলেছে, একটি গোলকের ব্যাস অপর একটি গোলকের ব্যাসার্ধের সমান, বৃহত্তর গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সাংখ্যমান ক্ষুদ্রতর গোলকের আয়তনের সাংখ্যমানের সমান হলে ক্ষুদ্রতর গোলকটির ব্যাসার্ধের মান বের করতে বলেছে। দুটি গোলক আছে, একটা বড় গোলক একটা ছোট গোলক আছে। তাহলে দেখো তো এখানে আমরা বড় গোলকের যদি ব্যাসার্ধ আর ধরে নিই, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো বড় গোলক যেটা
বড় গোলকের ব্যাসার্ধ আমরা নিয়ে নিলাম আর, তাহলে ছোট গোলকের ব্যাসার্ধ কত হবে? এই যে দেখো বড় গোলকের, ঠিক আছে, বড় গোলকের যেটা ব্যাস অপর একটি গোলকের ব্যাসার্ধের সমান। একটি গোলকের ব্যাস মানে একটি গোলকের ব্যাসটা অপর গোলকের ব্যাসার্ধের সমান বলেছে। তাহলে বড় গোলকটির যদি ব্যাসার্ধ আর হয়ে যায় তাহলে ছোট গোলকটির ব্যাসার্ধ r/2 হবে, তাই না? এটাই আমাদের এখানে বলেছে শর্ত। তা ছোট গোলকের ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের r/2, r/2 হবে ছোট গোলকের ব্যাসার্ধ। এটা হচ্ছে বড় গোলকের ব্যাসার্ধ আর ছোট গোলকের ব্যাসার্ধ r/2। এভাবে বলেই দিয়েছে আমাদের কথাটা শর্তে। এবার বলেছে দেখো বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বড় গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4πr²। এটার সঙ্গে সমান বলেছে কার? ছোট গোলকটি, যেটা ক্ষুদ্রতর গোলক আছে ছোট গোলকটির আয়তনের সঙ্গে। তো ছোট গোলকের আয়তনের সূত্র 4/3πr³। আর এখানে দেখো ছোট গোলকের যে ব্যাসার্ধ আরটা হচ্ছে r/2, তাহলে r এর জায়গায় আমরা r/2 বসাবো, তার হোল কিউব 4/3πr³ r/2 তার হোল কিউব। এখান থেকে আমাদের সরল করে r এর মানটা বেরিয়ে আসবে 4। দেখো এখানে আমাদের 4π যদি কেটে দিই তাহলে আমাদের এখানে শুধু r² থেকে গেল, এদিকে 1/3 থেকে গেল, r³ আর নিচে 2 এর কিউব, এটা 8 করে নিতে পারবা। আচ্ছা তাহলে এখানে আমরা এই যে r² আর r³ আছে, তাহলে এখানে একটা r থেকে যাবে। তাহলে আমরা দেখো আমরা কত পেয়ে যাচ্ছি এখানে, এই যে r এর মানটা যদি বলি কত, r এর মানটা আমরা পেয়ে যাব এই যে এদিকে 3 × 8, তাই না? এটা আমাদের 3 × 8 হয়ে যাবে, এভাবে r এর মানটা পেয়ে যাব। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের সরল করে বের করতে হবে ছোট গোলকটির ব্যাসার্ধ বের করতে হবে। ছোট গোলকটির ব্যাসার্ধ আমরা r/2 ধরেছিলাম। তাহলে এখানে দেখো আমরা যদি এখানে r/2 করি, r/2, তাহলে এখানেও আমাদের কী করতে হবে? এখানেও আমাদের 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কাটাকাটি করবো 4। তাহলে আমরা দেখো আমরা r/2 কত পেয়ে যাবো? 3 × 4 = 12। তাহলে এই যে আমাদের ছোট গোলকটির ব্যাসার্ধ 12 একক। তা দেখো ডি নাম্বার অপশানে আছে ছোট গোলকটির ব্যাসার্ধ আমরা 12 একক পেয়ে গেছি। এইভাবে আমাদের অ্যান্সারটা করতে হবে। চলে যাবো আমরা পরের প্রশ্নে। এবার বলেছে দেখো 7 নম্বর প্রশ্নটা কী বলেছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং তির্যক উচ্চতা উভয়ই দ্বিগুণ করা হলে নতুন শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল হয় পূর্বের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল কত গুণ, সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে এখানে দেখো আমাদের এখানে শঙ্কুর কী জানতে হবে? সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র জানতে হবে, ঠিক আছে? তাহলে শঙ্কুর সমগ্রতল ক্ষেত্রফলের সূত্র কি? দেখো শঙ্কুর সমগ্রতল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পার্শ্বতল, শঙ্কুর পার্শ্বতলটা প্লাস শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কি? এই যে πr/l প্লাস তার সঙ্গে ভূমির ক্ষেত্রফলটা πr²। দেখো শঙ্কু হচ্ছে এই যে শঙ্কু আমাদের, আমি একটা যদি শঙ্কু ছবি এঁকে তোমাদের বলি, তাহলে এইভাবে আমাদের একটা শঙ্কু, তাই তো? তার শঙ্কু যে বোর্ডের যে টোপুরটা হয় সেটা শঙ্কু আকৃতি। তা পার্শ্বতল বলতে এই তলটা, তাই না? এই যে তলটা, উপরের তলটা। আর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে এই যে গোলাকার যেটা বৃত্ত, তাই না? তাহলে পার্শ্বতলটার ক্ষেত্রফল হচ্ছে πr/l, l হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা, এই যে তির্যক উচ্চতা যেটা আমরা l বলবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ব্যাস, এটা হচ্ছে আমাদের উচ্চতা। আর এখানে যেটা আমরা নিই এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? আর উচ্চতা h। তাহলে এখানে l হচ্ছে আমাদের তির্যক উচ্চতা, আর rটা কি? rটা হচ্ছে ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে? তাহলে এখানে দেখো আমরা একটু যদি কমন নিয়ে নিই, এখানে আমরা πr যদি কমন নিয়ে নিই আমরা l প্লাস এটা r পেয়ে যাবো। তাহলে এই যে আমাদের শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র। এবার আমাদের এখানে কথাটা বলেছি যে এই যে ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং তির্যক উচ্চতা উভয় কী করবে? দ্বিগুণ করবে। তার দ্বিগুণ করলে ব্যাসার্ধ 2r হয়ে যাবে আর তির্যক উচ্চতা 2l হয়ে যাবে। তাহলে এভাবে করলে পরে আমাদের কি হবে? এই যে শঙ্কুর সমগ্র ক্ষেত্রফলটা কীভাবে চেঞ্জ হয়ে যাবে দেখো। তাহলে আমাদের এই যে πr ছিল, তাহলে আমরা কী করবো? এই যে πr, r এর জায়গায় আমরা কত বসাবো? r এর জায়গায় আমরা 2r বসাতে হবে, আর l এর জায়গায় আমরা 2l বসিয়ে দেবো, প্লাস আবার r এর জায়গায় আমরা কী বসিয়ে দেবো? 2r বসিয়ে দেবো। তাহলে এভাবে দাঁড়াবে জিনিসটা। তাহলে আমরা যদি এখানে দেখো π × 2r, এখানে আবার 2 কমন যাবে, 2 কমন নিয়ে আমরা পেয়ে যাব l প্লাস r। তাহলে এটা দেখো এইরকম ফিগারে রাখলে আমরা 2 দিয়ে 4টা বাইরে নিয়ে চলে আসলাম, আর এখানে πr × l প্লাস r। দেখো তাহলে আমাদের দেখো এই যে জিনিসটা দেখো, এই যে আমাদের এই যে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আগের চেয়ে কত গুণ হয়ে গেছে? 4 গুণ হয়ে গেছে, মানে এরকম আকারে রাখলাম 4 গুণ। তাহলে এভাবে কোনো শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর তির্যক উচ্চতা দ্বিগুণ করলে সেই শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফলটা কি আগের চেয়ে 4 গুণ হয়ে যাবে। তাহলে 4 গুণ আমাদের এই নাম্বার অ্যান্সার। চলে যাবো আমরা 2 এর প্রশ্নগুলোতে। 2 এর 1 এর প্রশ্ন দেখো, 2 এর 1 এর প্রশ্নটা আমাদের কী বলছে?
আমাদের এখানে বলছে পিভিটি, দেখো আমাদের আছে এখানে পিভিটি 3টি চলরাশি আছে আর একটি অশূন্য ধ্রুবক। এর মধ্যে সম্পর্কটি যে পিভি সমান সমান 8টি দেওয়া আছে, মানে এখানে আমাদের দেওয়া আছে পিভি, ঠিক আছে। এই যে পিভি সমান সমান 8টি, এই যে পিভি সমান সমান 8টি যদি হয় তাহলে ভি কোন চলরাশির সঙ্গে যৌগিক ভেদে আছে। এই যে এখানে দেখো চলরাশিগুলো, এখানে 8টা কিন্তু ধ্রুবক বলেছে, তাহলে চলরাশি বলতে এই যে পিটা চলরাশি, ভিটা চলরাশি, টিটা চলরাশি, আর 8টা আমাদের ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো ভিটা বের করতে বলেছে, ভি কোন চলরাশির সঙ্গে, তাহলে ভি এর মানটা আমরা বের করে নিব। তাহলে ভি সমান সমান লিখতে পারবো আর গুণিত টি বাই পি, ঠিক আছে। 8টাকে সাইডে রাখলাম যেহেতু 8টা ধ্রুবক এখানে। এবার দেখো ভি সমান সমান আর গুণিত টি বাই পি, মানে এটা ধ্রুবক। তাহলে আমরা দেখো ভেদ যদি তৈরি করি তাহলে ভি ভেরিয়েস, ঠিক আছে। দেখো আমাদের সমান সমান এবং ধ্রুবকটা উঠিয়ে আমাদের কি ভেদ চলে আসবে, সেটা আমরা বলতে পারবো এই যে টি বাই পি। তাহলে ভি ভেরিয়েস টি বাই পি, তাহলে এটা থেকে আমরা এটা করতে পারবো, তাই না। আচ্ছা, তাহলে এবার দেখো তো আমাদের এখান থেকে যৌগিক ভেদ এটা আছে, দেখো এই যে 3টি চলরাশি নিয়ে যে আমাদের ভেদ তৈরি করেছে এটা যৌগিক ভেদ। তাহলে এটা যদি আমরা ভেঙে লিখি, এটাকে ভেঙে আমরা এভাবে লিখতে পারবো, এটা দেখো ভি ভেরিয়েস 1/p করতে পারবো, এবং এবার এখান থেকে আমরা ভি ভেরিয়েস 1/, তো করলাম, ভি ভেরিয়েস টি করে নিতে পারবো। এই যে আমাদের দেখো, আচ্ছা একটু ভালো করে লিখি আমরা, ভি ভেরিয়েস টি। দেখো এই যে যৌগিক ভেদটাকে আমরা ভেঙে লিখলে পরে এভাবে লিখতে পারবো, ভি ভেরিয়েস 1/p এবং ভি ভেরিয়েস টি, মানে এই দুটো ভেদকে যদি যৌগিক ভেদ করা হয় তাহলে যৌগিক ভেদ করলে পরে আমরা এভাবে ভেদ পেয়ে যাব। তাহলে এটা থেকে এটা হয়, যদি এটা থেকে এটা হয় তাহলে এটা থেকে এটা করা যাবে। তাহলে লক্ষ্য করতে এখানে এই যে ভিটা, তাহলে দেখো কোন দুটি চলরাশির সঙ্গে আমাদের যৌগিক ভেদে ছিল, এই যে 1/p আর টি, এটা আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হবে আমাদের 1/p এই চলরাশির সঙ্গে, আর টি এই চলরাশির সঙ্গে আমাদের ভিটা কি যৌগিক ভেদে আছে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নটা বলেছে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি এবং এডি ইজডু বিডি সমান সমান 4:5 হলে ত্রিভুজ এডি ই ইজডু ত্রিভুজ সিডি এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের একটা ত্রিভুজ আছে, তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে নেব। দেখো আমাদের ত্রিভুজ নিয়ে নিয়েছে, এই যে এবিসি ত্রিভুজ বলেছে, এবিসি ত্রিভুজ, এখানে ডিই সমান্তরাল বিসি, দেখো ডিই সমান্তরাল বিসি বলে দিয়েছে। তাহলে দেখো আমাদের জানতে হবে ডিই সমান্তরাল যদি বিসি হয় তাহলে থ্যালেসের উপপাদ্য থেকে আমরা পেয়ে যাব কত, এডি বাই ডিবি সমান সমান এই বাই ইসি, এটা আছে আমাদের থ্যালেসের উপপাদ্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এখানে দেওয়া আছে এডি বাই বিডি, মানে এডি বাই বিডির মানটা দেওয়া আছে, এর মানটা। তাহলে আমাদের এখানে এই যে দেখো এটা 4/5 এর জায়গায় বসাতে পারবো এই বাই ইসি। তাহলে আমরা এই বাই ইসির মানটা কিন্তু 4/5 পেয়ে গেছি, যেহেতু মানটা আমাদের দেওয়া ছিল। ওকে, এই যে মানটা পেয়ে গেলাম, এই মানটা আমাদের কাজে লাগবে। এখন দেখো আমরা কি করব, আমরা এই যে ডি বিন্দু থেকে এই যে এসির উপর লম্ব অঙ্কন করব ডিএম। তাহলে এখান থেকে আমরা যে লম্ব অঙ্কন করলাম ডিএম, আমরা কি করলাম, আমরা এই যে ডিএম লম্ব এসি, ঠিক আছে। আচ্ছা, তাহলে লক্ষ্য করতে এবার, আচ্ছা তারপরে আমরা এই যে ডিসি যুক্ত করে নেবো, এটা আমরা অঙ্কন করবো, এই যে ডিসি যোগ করতে হবে, যেহেতু আমাদের যে ত্রিভুজগুলো বলেছে, দেখো এই যে ত্রিভুজ আমাদের বলেছে, এখানে আমি দেখাই ত্রিভুজ এ ডিই অনুপাত করতে বলেছে, আমরা বাই করে নিলাম। ত্রিভুজ সিডিই এই যে দেখো ছবিতে দেখো আমাদের ত্রিভুজ এডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল বাই ত্রিভুজ সিডিই এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাতটাই আমাদের বের করতে বলেছে। তাহলে এবার দেখো তো এই দুটো ত্রিভুজের যদি ক্ষেত্রফলগুলো আমরা দেখে নিই, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে দেখো এডিই ত্রিভুজের, দেখো আমাদের এডিই ত্রিভুজের এই যে উচ্চতা হচ্ছে আমাদের কি, এই যে ডিএম হচ্ছে উচ্চতা, আর ভূমি যদি বলি আমরা এইকে ভূমি বলতে পারবো। তাহলে আমরা এই যে ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল আমরা লিখবো হাফ ইন্টু এই যে ভূমিটা হচ্ছে আমাদের এই, আর উচ্চতা হচ্ছে আমাদের ডিএম, এই যে এটা লিখতে পারবো বাই,
আর ত্রিভুজ সিডিই, এই ত্রিভুজ সিডিই এর উচ্চতা এই যে ডিএমই হবে, দেখো এই বাহুটাকে বাড়ানো গেছে, তার উচ্চতা আমরা ডিএম বলতে পারবো, ঠিক আছে। আর ভূমি হয়ে গেল আমাদেরকে, ভূমি হয়ে গেল ইসি। তাহলে এখানে হাফ ইন্টু ভূমি হচ্ছে ইসি, ইসি ইন্টু উচ্চতা ডিএম। এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম আর এই ত্রিভুজের ক্ষেত্রফল লিখলাম। এখানে আমাদের দেখো এটা কেটে গেল, আমাদের ডিএম মিলে গেছে, ডিএম কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি, আমাদের এখানে থাকলো এই বাই ইসি। এবার এই বাই ইসির মান তো আমরা পেয়ে গেছি, কত 4/5। তা দেখো আমাদের যে দুটো ত্রিভুজের অনুপাত যেটা চেয়েছিল কত 4:5, এটাই আমাদের অ্যান্সার। 4:5 আমাদের হবে যে দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছিল। ওকে, আমরা চলে যাবো পরের প্রশ্নে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কী বলেছে, অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে আমাদের এই যে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য বের করতে বলেছে, মানে ব্যাসার্ধ আরের মানটা বের করতে হবে। তাহলে অর্ধগোলক, তো আমাদের এখানে একটা অর্ধগোলকের ছবি আঁকতে হবে। তো চলো আমরা অর্ধগোলকের একটা ছবি এঁকে দেখাই তোমাদের। তাহলে এই যে একটা বাটি, এইভাবে করে এই যে আমরা অর্ধগোলকের ছবি এঁকে দিলাম। তাহলে এই যে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে, এই যে বাটিটা তৈরি করতে কতটা পাত লেগেছে, মানে বাটিটা তৈরি করবে এই সাইডে, এই জায়গাটা, এই যে পাতটা লেগেছে আমাদের বক্রতলটা, তাই না। তো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে 2πr²। কেন এটা, কারণ দেখো সম্পূর্ণ গোলক, যেটা গোলক বলতে ফুটবল বলতে পারো, সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত, সম্পূর্ণ গোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 4πr²। এখানে বক্রতলটা কিন্তু সমগ্র তল, তাহলে এর সম্পূর্ণ গোলকের যদি বক্রতলের ক্ষেত্রফল 4πr² হয়, তাহলে অর্ধেকটা কত হবে, যে অর্ধেকটা তার অর্ধেক মানে 2πr² হবে, তাই না, এই যে 2πr²। তাহলে এই যে আমাদের পাতটা লেগেছে আমাদের, হ্যাঁ, তৈরি করতে, এর কিন্তু ক্ষেত্রফলটা বলে দিয়েছে। তাহলে আমাদের এখানে এই যে 2πr² সমান কত 127.2/7। তাহলে এখান থেকে আমরা আরের মানটা পেয়ে যাব। তাহলে এখানে 2 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু r², আর এখানে পূর্ণ সংখ্যা ভাঙাবা, 7 দিয়ে 127কে গুণ করবা আর 2 দিয়ে যোগ করবা, এটা পূর্ণ সংখ্যা ভেঙে তোমরা পেয়ে যাবা, কত পাবা, তোমরা পাবা 891, ঠিক আছে। এটা গুণ করবা আর এর সঙ্গে যোগ করবা, 891/7, 7টা আবার নিচে বসে যাবে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু সরল করে নেব। এখন দেখো তো আমরা কী করব, এই যে আমরা এখানে এই যে দেখো এই যে r² আছে তো, আচ্ছা r² সমান আমাদের এদিকে ছিল 891/7। এবার এই যে 2কে যদি আমরা এইদিকে নিয়ে চলে আসি, তাহলে 1/2 করতে পারবো, আর 22/7টাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে গুণ দিয়ে আমরা 7/22 লিখতে পারবো, ঠিক আছে। এভাবে করে নিলাম আমরা। তাহলে এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, আর এর মানটা বের করতে হবে। আচ্ছা চলো দেখো, এখানে কাটাকাটি করি। আচ্ছা 11 দিয়ে 22, আর এখানে 11 8 88, আর 11কে 11, আর যাচ্ছে কাটাকাটি, এই যে 7 কেটে দাও। তাহলে আমাদের এখানে r² সমান কত থেকে গেল, উপরে 81 আর নিচে 2 ইন্টু 2। এবার যদি আর এর মানটা বলি, 81 বর্গমূল 9, আর 2 আছে, তো মানে একটা 2 নিতে হবে। তাহলে আর এর মানটা 9/2 পেয়ে গেলাম। তাহলে এটাই আমাদের কি অর্ধগোলকের মুখের ব্যাসার্ধ পেলাম, কিন্তু আমাদের বলেছে ব্যাস বের করতে বলেছে। তাহলে অর্ধগোলকের ব্যাস কত পাবো, তাহলে অতএব ব্যাস হয়ে যাবে, এই যে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে, তাহলে যে 2 ইন্টু 9/2, 2 কেটে গেল, তাহলে আমাদের হয়ে গেল 9। এককটা যদি বলি, এখানে দেখো আমাদের সেমি বলেছে, তাহলে এখানে 9 সেমি, এটাই আমাদের অর্ধগোলকের মুখের ব্যাস, ঠিক আছে, 9 সেমি। চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা আমাদের কি বলেছে, 4 নম্বর প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ r সেমি এবং উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান হলে, ঠিক আছে, এই যে উচ্চতাটা ভূমির ব্যাসার্ধের সমান, ভূমির ব্যাসার্ধ r হলে উচ্চতা r হবে, শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল আমাদের জানতে হবে, এর আগে তোমাদের বললাম শঙ্কুর বক্রতল বলতে পার্শ্বতল, সেটা হচ্ছে আমাদের πr/l, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমাদের শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কি πr/l, l হচ্ছে শঙ্কুর তির্যক উচ্চতা আর r হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। তাহলে আমাদের এরই মানটা বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের যদি বলি এই যে পায়ের মান কত, পায়ের মান হচ্ছে আমাদের 22/7, তাই না। যে পায়ের মান আমরা করে দেব
আচ্ছা আমরা পায়ের মানটা বসাবো না, থাক, পায়ের মানটা আমরা রেখে দেবো অ্যান্সারই। আচ্ছা এল দেখো এখানে আমাদের যেটা বলেছি ভূমির ব্যাসার্ধ আর উচ্চতার সমান, তাহলে আর এইচ সমান আছে আমাদের এখানে, আর সমান সমান এইচ। এবার আমাদের একটা সম্পর্ক আছে শঙ্কু থেকে আমরা পেয়ে যাব এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ঠিক আছে, এল এইচ আর এই যে একটা সূত্র, এল স্কোয়ার সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা কেন হয় তোমাদের এখানে দেখাচ্ছে, দেখো শঙ্কুর ছবিটা তোমাদের রাখতে হবে। এই যে আমাদের একটা শঙ্কু, শঙ্কুর এটা ভূমির ব্যাস, শঙ্কুর যে উচ্চতা নিলাম, সেখানে ও নাম দিলাম, এটা এ নাম দিয়ে দিলাম, এটা আমরা বি নাম দিয়ে দিলাম। তাহলে এই যে ও বিটা হচ্ছে শঙ্কুর উচ্চতা এইচ, আর এ বি হচ্ছে তির্যক উচ্চতা যেটা এল, আর ও এ হচ্ছে আমাদের কি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর। তাহলে এখানে দেখো তো এই যে এ ও ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা আমাদের 90 ডিগ্রি, অতিভুজ হয়ে গেল আমাদের এ বি। তাহলে এলটা হচ্ছে আমাদের অতিভুজ তির্যক উচ্চতা। তাহলে দেখো এখানে সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা বলতে পারবো এল স্কোয়ার সমান সমান এই যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না, এটা আমরা বলতে পারবো। তাহলে এখানে দেখো এই যে আমরা যে শর্তটা পেয়ে গেলাম এটা, তাহলে এখান থেকে আমাদের আর এইচ সমান, তাহলে এখান থেকে এল স্কোয়ার মানটা কত পেয়ে যাবো। তাহলে এখানে আমরা কি করব, এই যে এইচের জায়গায় আমরা আর বসাতে পারবো, তাহলে এইচের জায়গায় আমরা আর বসিয়ে দিলাম, মানে আর স্কোয়ার হয়ে গেল, এদিকে আর স্কোয়ার। তাহলে এল স্কোয়ার মানটা কত পাবো, 2r স্কোয়ার। তার দেখো এল স্কোয়ার মানটা 2r স্কোয়ার এখানে লিখে দেবো আমরা, তাহলে পাই আর এল এর মানটা কত, এল এর জায়গায়, আচ্ছা এল স্কোয়ার যদি 2r স্কোয়ার হয় তাহলে এল এর মানটা আমরা বের করবো। তা এল এর মান কত হবে, এখানে √2 পেয়ে যাবো, আর এখানে আমাদের আরটা রয়ে যাবে। তাহলে এল এর মানটা পেয়ে গেলাম এই যে √2 ইন্টু আর। ঠিক আছে, তা এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে পাই, আর আমাদের এটা থেকে যাবে √2, আর এখানে আর গুণ করে আর স্কোয়ার। ওকে, তার আগে আমরা √2টা নিয়ে চলে আসবো, তার আগে লিখলাম √2 পাই, আর এটা হয়ে যাবে আর স্কোয়ার, এই যে √2 পাই আর স্কোয়ার। তাহলে পেয়ে গেলাম আমাদের কি, এই যে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল √2 পাই আর স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমাদের বড় প্রশ্নগুলো আছে, 3 থেকে শুরু বড় প্রশ্ন। তো বড় প্রশ্নগুলো তো আমরা বই থেকেই কমন পেয়ে যাবো, তো বইয়ের অঙ্কগুলো তো তোমাদের দিব, আমি তোমাদের ছোটো প্রশ্নগুলো করিয়ে দিলাম। পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে।